সর্বশেষ শহীদ ওসমান বিন হাদির কথা, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বাতিল শক্তির আগ্রাসনে পড়ে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমরা তাদের কথা স্মরণ করি, আল্লাহর কাছে দোয়া করি মহান রব যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আমরা বলি, আমরা যখন জামাত ইসলামী ছাত্র শিবির করি তখন আমরা শাহাদাতের তামান্না নিয়ে আন্দোলন করি। আমরা মায়ের উদর থেকে জন্মগ্রহণ করি শুধু শাহাদাতের জন্যই। সুতরাং উদয় অথবা অস্ত্রের কোনো ক্রান্তি আমাদেরকে দুর্বল করতে পারে না। যদি কেউ আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে বলে তোমরা তোমাদের কাছ থেকে নিবৃত হও, আমরা তাদের বলি আমরা কুতুবের বংশধর, আমরা এই জমিন খরিদ করেছি আমাদের শহীদের রক্তের বিনিময়ে। আমরা লক্ষণ সেনের বংশধর নই, আমি গণেশের বংশধর নই। এই জমিন আমাদের রক্তে কেনা, এই জমিনে আমাদের রক্ত ঝরেছে। আমরা এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে এই জমিনে আমরা আবাদ করে যাচ্ছি। স্বাধীনতা উত্তর এই বাংলাদেশের 54 বছরের ইতিহাস সাক্ষী। বারবার এই দেশ যখন আক্রান্ত হয়েছে আমাদের জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সম্মুখে সারিতে ভূমিকা রেখেছে। তারা এই জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছে। 52 ভাষা আন্দোলন, তৎপরবর্তী 71-এর মুক্তিযুদ্ধ, এরপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি আন্দোলনের পরে রাজনৈতিক দেউলিয়াত্ম শক্তিগুলো জনগণের সাথে তারা বারবার প্রতারণা করেছে। এদেশের মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছিল এপ্রিলে 71-এ, তখন সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ঘোষণা দেওয়া হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার অর্জনের জন্য এদেশের জনগণ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী যারা নির্যাতিত, নিষ্পেষিত ছিল, তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতা যুদ্ধের পরে একটি দল এ দেশকে করুণ রাজ্যে পরিণত করে বাকশাল কায়েম করেছিল। দুর্ভিক্ষ, লুটপাট, অন্যায়, অবিচার তৈরি করে তারা এদেশে এক অনিবার্য দুর্ভিক্ষের দিকে তাকে পতিত করেছিল। এরপরে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছিল, স্বৈরাচার তাদের ঘাড় চেপে বসেছে। স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ যখন জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে, রাজনৈতিক বন্দোবস্তের নামে পুরাতন বস্তু পচা সেই বন্দোবস্ত আমাদের জাতির ঘাড়ে আবার চাপিয়ে দেওয়া হয়েছে। জনগণ জুলাইয়ের বিপ্লবে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। এই বিপ্লব যারা সংগঠিত করেছিল ছাত্র নেতৃবৃন্দ, তারা বলেছিল আমাদের অধিকার আমরা চাই, চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। এটা ছিল একটা পক্ষের অনমনীয় একটি অবস্থান। কিন্তু এই আন্দোলনে যারা জীবন দিয়েছিল, 1400 মানুষ জীবন দিয়েছিল, 250 ছাত্র, আর বাকি 1200 যারা জীবন দিয়েছিল তারা খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক। আবার সেই ব্যবসায়ী বন্ধু, যিনি তার ব্যবসায়িক অধিকার চাইতে গেলে চাঁদাবাজির শিকার হতে হয়েছে। আবার সেই কৃষক, শ্রমিক, মজুর, যে তার শ্রমের মর্যাদা চাইতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়েছে। আমার সেই মানুষটি, যে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পায় না, সে তার ন্যায্য অধিকার পাইতে গেলে তাকে সিন্ডিকেট করে জিম্মি করে রাখা হয়েছিল। তার ঘের বাড়ি দখল করা হয়েছে, পুকুর দখল করা হয়েছে। তার যখন নদী ভাঙনের কারণে তার উদ্বাস্তু হয়ে গিয়েছে, ঘর বাড়ি সব ভেঙে গিয়েছে, রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে বলেছে রাষ্ট্র আমার জন্য কিছু করো। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে 1,20,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়, আমাকে তার অধিকার দাও। তখন সেই জনগণকে বলেছে তুমি দেউলিয়া, তুমি এই বেলকুচি ছাড়ো, গিয়ে ঢাকায় রিক্সা চালাও। আমার অধিকার দেওয়া হয় নাই। জনগণের জন্য যে টাকা উপর থেকে বরাদ্দ হয়, সেই টাকা নিজ পর্যন্ত আসতে গিয়ে রাজনৈতিক দুর্নীতি পরায়ণ এই নেতারা এই টাকাগুলো তারা লুটপাট করে খেয়েছে। টিসিবির নামে 1 কোটি কার্ড ছাড়া হয়েছিল 2022 সালে, মনে আছে আপনাদের? তার মধ্যে 32 লক্ষ কার্ড ছাড়ার আগেই বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। 68 লক্ষ কার্ড ছাড়া হয়েছে। সেই কার্ড পেয়েছে আওয়ামী লীগের নেতারা, পেয়েছে মন্ত্রীরা, উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা মেম্বারের দায়িত্ব পালন করেছে, এক একজন 4টা 5টা করে কার্ড নিয়ে জিম্মি করে রাখছে। এরপরে টিসিবির এই পণ্যের
যারা বিপণন করবে এই মানুষগুলো ছিল তাদের লোক। তারা ট্রাককে ট্রাক, বনকে বন, চাল, গম, ভুট্টা, আলু এইগুলো দিয়ে এসে কিছু বিতরণ করেছে, আর বাদ বাকি তারা গুজামজাত করছে। পরে খুচরা বাজারে কোটি কোটি টাকায় তারা তা বিক্রি করে ফুলে ফেপে কোটিপতি হয়েছে, আর জনগণকে দারিদ্র সীমার নিচে তারা বসিয়ে রেখেছে। বাংলাদেশে 2026 সালে 54 বছর পরে এসে বলতে হয় আমার দেশে 6,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এটা একটা লজ্জাজনক বিষয়। অথচ আমাদেরকে শিখানো হচ্ছে তোমাদের মাথাপিছু আয় $2,800। একটা শুভঙ্করের ফাঁকি আমাদেরকে দেওয়া হয়। ইনকাম ডিসপারশন এত বেশি, তেল মাথায় তেল দেওয়া হচ্ছে, ব্যাংকগুলো লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। 6 লক্ষ কোটি টাকা আমাদের দেশে ঋণ খেলাপি রয়েছে, যাদের টাকা আসার কোনো সম্ভাবনা নাই। ব্যাংক থেকে এই টাকাগুলো তারা নিয়ে তার নানা, তালতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফতো ভাই সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি, বুইপুর ইন্ডাস্ট্রি খুলে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে হুন্ডি বাট্টার মাধ্যমে পাচার করেছে। টাকা নাই দেশে, বলে ক্রাইসিস। কেন ক্রাইসিস? তা কারা তৈরি করলো? এই ডাকাতরা, ব্যাংক লুটেরাজরা আমার বাংলাদেশকে ফকির বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আবার একটি রাজনৈতিক দল যারা নতুন বন্দোবস্তের মিথ্যা আশ্বাস দিচ্ছে, তারা 43 জনকে মনোনয়ন দিয়েছে যারা ঋণ খেলাপি। 26,000 কোটি টাকা ঋণ খেলাপি করে তাদেরকে তখন আমার এমপি বানিয়ে লমেকার বানাতে চাই যে দল, সে দল মূলত জনগণের টাকা শোষণের জন্য আবার নতুন বন্দোবস্ত করছে। আমরা বলেছি তোমাদের এই টাল বাহানা জনগণ বুঝে গেছে, জনগণ জেগে উঠেছে। চাঁদাবাজি কারা করছে? আমাদের তাঁত শিল্পকে কারা নষ্ট করেছে? এই সিরাজগঞ্জ উন্নত রাষ্ট্র, উন্নত একটি এলাকা হওয়ার কথা। এখানে স্যাটেলাইট সিটি করে তোলা সম্ভব ছিল। এখানে তাঁত শিল্প বিশ্ব ঐতিহ্যের ধারা বজায় রেখে তাঁত শিল্পকে বিশ্বমানের একটি বাণিজ্যিক হাব তৈরি করা যেত। কিন্তু সেই তাঁত শিল্পকে ধ্বংস করে ভারতীয় পণ্য আমদানি করে আমাদের তাঁত শ্রমিকদের দিনের পর দিন তাদের মজুরি থেকে বঞ্চিত করে এই তাঁত শিল্প, এই সিরাজগঞ্জকে ফকির রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমরা কিছু বুঝি না। আমাদের সকল ঐতিহ্যগুলো তোমরা ধ্বংস করে দিয়ে দেশটাকে পরনির্ভরশীল করে রাখছো তোমরা। এ কথাগুলো যখন ইসলামী ছাত্র শিবির বলে, জামাত ইসলামী বলে, তাদেরকে নিষিদ্ধ করছে, তাদের নেতাদেরকে ফাঁসি দিছে, ছাত্র শিবিরের ভাইদের গুম করছে, বেলকুচিতে আমার ভাইকে শহীদ করা হয়েছে। এভাবে করে আমাদেরকে মুখকে দমিত করে রাখতে চেয়েছে তারা। আমরা বলছি তোমরা আমাদেরকে দমিত রাখতে পারবা না।